যে বুথটায় সিপিএম 350-400 ভোটে জিততো, সেই বুথটায় সিপিএম এর এলসিএম কে হারিয়ে দিলাম। আমি একটা নাটক আমাদের ওখানে মঞ্চস্থ হলো, সব নাট্য সমন্বয়ের সবাইকে নিয়ে। সেই নাটকটা হচ্ছে নহবত। সত্য বন্দ্যোপাধ্যায়। ওই নাটকটার ডিরেকশন আমি দিয়েছি। তোমার জীবনে দেবশঙ্কর হালদার আমার ভগবান। সম্পর্কটা পারিবারিক। তথাকথিত ছোটবেলা থেকে কোনো রকম কোনো আদর্শ নীতি এইসব নিয়ে আমি পলিটিক্সে ঢুকিনি। আজকে যে মানুষটা সহজ কথা আসন আলো করে বসে আছেন, তার পরিচয় অনেক অনেক। তিনি একাধারে শিল্পী, শিল্পকর্মী, শিল্পের শ্রমিক, একজন আমি বলবো একটি আঞ্চলিক জায়গাকে ঘিরে একটা শিল্পের যে পরিবর্তন হতে পারে, সাংস্কৃতিক যে পরিবর্তন হতে পারে, তার একটি প্রমাণস্বরূপ। একজন মানুষ যে তার নেতৃত্বে করতে পারেন, তার প্রমাণস্বরূপ তিনি একজন নেতা, তিনি একজন সাংসদ, এবং তিনি সাংসদ মানে তো বুঝতেই পারছেন তিনি রাজনৈতিক। আজকে সহজ কথার আসন আলো করে আছেন আমাদের পার্থদা, পার্থ ভৌমিক। যেমন বললাম পার্থদা, আমি তো মিথ্যে বললাম না, অনেক রকম হ্যাট পরে আছো তুমি, এবং এই হ্যাটগুলো তো শুরু হয় শৈশব থেকে। আমি শুনেছি সোদপুরের শৈশব, এবং তোমার শৈশবে কি রামকৃষ্ণ মিশনের কোনো প্রভাব আছে? হ্যাঁ, আমি তো রওরা রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমি শুনেছি। হ্যাঁ, মানে এখন যিনি বেলুর মঠের সম্পাদক সুবীরানন্দ মহারাজ, তিনি সেই সময় ওখানকার টিচার ছিলেন, আর কেষ্ট মহারাজ ছিলেন মূল দায়িত্ব, আর গিরিজানন্দ মহারাজ ছিলেন আমাদের হেডমাস্টার মশাই। বেড়ে ওঠাটা রওরা রামকৃষ্ণ মিশনে, সেই সুবাদেই মামা বাড়ি সোদপুরে থাকা। আমার বাড়ি অরিজিনালি নৈহাটি, কিন্তু আমার স্কুল লাইফ, কলেজ লাইফ সোদপুরেই কেটেছে। আমি ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আমি নৈহাটিতে আসি। না, কিন্তু এই যে রামকৃষ্ণ মিশনের ডিসিপ্লিন এবং সেটা শৈশবকে কিভাবে গড়েছে, এবং মহারাজদের সঙ্গ পাওয়া, এবং সকালবেলার প্রেয়ার, সেই বন্ধুরা, তারা এখনো কতটা জুড়ে আছে? পুরোটাই, মানে এখনো আমাদের ব্যাচের রিউনিয়ন হয় প্রত্যেক বছর। আমরা অন্তত 60-70 জন বন্ধু এখনো একসাথে মিলিত হই। আর আমি মাসে একবার করে এখনো বেলুর মঠে যাই সুবীরানন্দ মহারাজের কাছে। এবং মানে এই যে স্মৃতিগুলো জড়িয়ে আছে, এবং সেখানে যখন মহারাজের কাছে যাই, উনিও আমাদের ছাড়তে চান না, আমরাও ওনার থেকে উঠতে চাই না। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা কি করে সময় কেটে যায়, পুরোনো দিনের কথা হয়, কিরমভাবে আমাকে বেত মেরেছিলেন, কেন আমি দুষ্টুমি করেছিলাম, সেই কথাগুলো আলোচনা হয়। এই বয়সে এসে সেগুলো শুনতে ভালো লাগে, রিকল করতে ভালো লাগে। আমরা 4-5 জন বন্ধু, আমি কোয়াড্রায় যে দায়িত্বে আছে ডক্টর পিনাকপানি ভট্টাচার্য, ঈশ্বর, তপন মিশ্র, আমরা তো সব ক্লাসমেট। আমরা ক্লাসমেট, আমরা একসাথে যখন আমরা যাই, ফোন করে নিয়ে, কে কখন ফাঁকা আছিস, হয়তো একটা টাইম হলো, চল বেলুর মঠ দিয়ে ঘুরে আসি। আমরা যাই, গিয়ে আড্ডা মারি, গিয়ে ঘুরে আসি। তারপর সোদপুর, মানে যখন রামকৃষ্ণ মিশন শেষ হলো সোদপুরে? না, রামকৃষ্ণ মিশন পড়াশোনাই করেছি আমি সোদপুরে থেকে, মামাবাড়িতে। না, তোমার গ্র্যাজুয়েশনটা নৈহাটি? হ্যাঁ, গ্র্যাজুয়েশন নৈহাটি। এইবার সোদপুর থেকে যখন নৈহাটিতে এলে, কি সিচুয়েশন দেখলে, যেটা এতদিন দূর থেকে অতটা বুঝতে পারোনি ছুটিতে এসে? অ্যাকচুয়ালি সোদপুরের সাথে আমি যে সময় নৈহাটিতে এলাম, তার পরিবেশগত, আচারগত প্রচুর পার্থক্য ছিল। সোদপুরের বার্মাশেল কলোনি ছিল একদম সোদপুর স্টেশন থেকে নেমেই আমরা বলতাম কাঁচকল, কাঁচকলের লাগোয়া যে পাড়াটা, সেটা হচ্ছে বার্মাশেল কলোনি। মানে এখন যেটা ভারত পেট্রোলিয়াম, সেটা ইংরেজ আমলে ছিল বার্মাশেল কোম্পানি, রাইট? হ্যাঁ, এবং তাদেরই প্লটে একটা পুকুর, একটা মাঠকে ঘিরে 28টা বাড়ি, সেখানে একটা দুর্গা মণ্ডপ, এবং সেখানে ওই মাঠে আমাদের ফুটবল খেলা, সাঁতার কাটা। আমার খেলা ইন্টারেস্ট কেমন ছিল? আমি মানে ভালো খেপুরে ছিলাম। আচ্ছা, ফুটবলের খেপুরে। হ্যাঁ, এবং রওরা রামকৃষ্ণ মিশনের যে ফুটবল টিমটা ছিল, আমি তার নিয়মিত প্লেয়ার ছিলাম। কোন পজিশন? আমি খেলতাম হাফে। হ্যাঁ, এবং মহারাজ, আমি যখন 2011 এমএলএ হওয়ার পরে গেছি, ওহে জেনজি, হাফ মানে হচ্ছে মিডফিল্ড। হ্যাঁ, মিডফিল্ড। তো এবার বলেছিল যে তুই তো নাটক করতি না, তুই তো ফুটবল খেলতি। মানে আমার আইডেন্টিফিকেশন ছিল মানে অ্যাজ এ প্লেয়ার। কিন্তু ওই বার্মাশেলে থাকাকালীনই ওখানকার কালচার ছিল যে
মানে একদম আমি যখন মনে আছে আমি থ্রিতে পড়ি, তখন আমাকে মাসি শিখিয়ে দিল একটা কবিতা, কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে। হ্যাঁ, কিন্তু আমি 4 লাইন বলার পরে মানে ভুলে গেছি। জিভ কেটে দৌড়। হুম হুম। ঠিক আছে, প্রথম স্টেজ ফ্রাইট। প্রথম স্টেজ। হ্যাঁ, কিন্তু আমি পুরো কবিতা কমপ্লিট করতে পারিনি। তো আমার এখনো মনে আছে কতদিন ভাবে ভুল উড়ে যাব কবে, কিন্তু বলতে বলতে আমি ভুলে গেছি। আমি জিভ কেটে ওইটুকুনি দৌড়, বাচ্চা, হ্যাঁ। জিভ কেটে দৌড়। কিন্তু পরের বছর সেদিন আমার মানে অ্যাকচুয়ালি আমার মা স্কুল মিস্ট্রেস ছিলেন নৈহাটির, আর আমার বাবা ছিলেন হাওড়া শোভারানী কলেজের প্রিন্সিপাল। আমি বড় হয়েছি তো মামাবাড়িতে। আমার এক মাসির আমার জীবনে খুব বড় অবদান। তাকে আমি ভালো মাসি বলে ডাকতাম আর কি। নামটাই কি সুন্দর। হ্যাঁ, ভালো মাসি। তা সেই ছিল আমার ট্রেনার আর কি, কবিতা শেখানো, নাটক, চল নাটক করবি, পাড়ায় নাটক হচ্ছে। মনটাকে তৈরি হ্যাঁ, করা। মানে আমি মনে আছে আমি যখন ফাইভে পড়ি, ছাত্রের পরীক্ষা, তারপরে ছুটি, হুম তারপরে এইটে যখন পড়ছি ডাকঘর, মানে পরপর আর কি। হুম। তারপরে মাধ্যমিক পাশ করেছি, তখন একটি অবাস্তব গল্প, বিমল বিমল বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে তাতে তুমি বাচস্পতি। হ্যাঁ, বাচস্পতি। হুম। ও মানে খুব মজার চরিত্র। হ্যাঁ হ্যাঁ, সেই মেয়ে সাজা আর কি, হুম মানে বউয়ের পাটটা হুম তোমাকে করতে হবে। তারপরে হচ্ছে অন্ধকারে নিচে সূর্য, এই করতে করতে বড় হওয়া। এবং দুর্গা পুজো, সরস্বতী পুজো, মানে একটা মাধ্যম, সাংস্কৃতিক আবহে পুরোটাই হ্যাঁ। পুরোটাই। এবং সত্যি কথা বলতে গিয়ে হয়তো বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী লোক ছিলেন মানসিকভাবে, কিন্তু আমাদের ওই পাড়ায় কেউ কোনোদিন ডাইরেক্টলি পলিটিক্স করেনি। মানে একজনও লোক নেই যে এই দলের ওই দলের, মানে এরকম, মানে আমাদের ওই পাড়াটা এসব আলোচনাই হতো না। আমাদের ঝগড়া হতো কিশোর রফি নিয়ে, হুম আমাদের ঝগড়া হতো মান্না হেমন্ত নিয়ে, হুম আমাদের প্রবল ভাবে ঝগড়া হতো ইসবানুর রহমান নিয়ে, হুম মানে প্রবল ঝগড়া। হুম কিন্তু রাজনীতি নিয়ে আলোচনা আমার মানে হুম আপ টু কলেজ লাইফ হুম আমার হয়নি, হুম। মানে ওই পরিবেশে। তারপরে এখানে যখন এলাম, তখন এটা সম্পূর্ণ অন্য পরিবেশ। কি দেখলে নৈহাটিতে এসে? এসে দেখলাম আমি যে পাড়াটায়, মানে এখনো যেখানে বসবাস করি আর কি, পাড়াটা ছিল মূলত কলোনিয়াল বেল্ট, মানে ওপার বাংলা থেকে আসা মানুষ এখানে এই বসবাস। আমাদের বিজয়গড়ের মতো। হ্যাঁ, পুরো ওপার বাংলার পুরো। তাদের জীবন জীবিকা ছিল সকালবেলা কাঁসার বাসন নিয়ে মাথায় নিয়ে বেরোতো, দুপুরবেলা বিক্রি করে ফিরতো, ফিরে খেয়ে দেই একটা বিড়ি নিয়ে মাঠে এসে 29 খেলা, সন্ধ্যাবেলা বিভিন্ন বাড়ি থেকে উনুনের ধোয়া, ঝগড়া, তোরটা এই হয়েছে, আমার বাড়িতে তোর বাড়ির ওই পড়েছে, এই এই সব, মানে এরকম আর কি। মানে যেটা আমি অভ্যস্ত ছিলাম, মানে সে থেকে একদম পুরো সম্পূর্ণ অন্য পরিবেশ। হুম আমি বুঝেই পারছিলাম না যে আমি এখানে কি করে থাকবো। হুম তো তার জন্য আমার মা আমাকে আবার সোদপুরে পাঠিয়ে দিতেন। মানে আমি হয়তো নৈহাটি 3 দিন থাকতাম, সোদপুরে 4 দিন। তারপরে ইউনিভার্সিটিতে পড়ার পরে আমি যখন প্রথম চাকরি করি আর তুমি কি, কি নিয়ে পড়েছিলে? আমি অ্যাকাউন্টেন্সি অনার্স, আচ্ছা। মাস্টার ডিগ্রি করেছি অ্যাকাউন্টেন্সি অনার্স। তারপরে তো নৈহাটিতে আমি পাকাপাকি ভাবে 84 সাল থেকে রয়ে গেলাম আর কি। হ্যাঁ, রয়ে যে গেলে, কিন্তু তোমার কি মনে হলো এই অবস্থাটার একটু পরিবর্তন হ্যাঁ, করা এবং দরকার? পরিবর্তন করা দরকার। এবং আমি সেই প্রসেসটা কোন সাল থেকে শুরু ওই করলে? ওই 84 সাল, হুম মানে আমি ইউনিভার্সিটিতে 84-তে ভর্তি হলাম। আমি ওই সময় আমি মানে একটা ঘটনা ঘটলো বলে হয়তো আমি এটা করলাম। আমি একদিন ওই ফিরছি, আমাকে একজন ওখানকার পাড়ার একজন দাদা, তুমি কালী পুজোর মেম্বারশিপ চাঁদা দিতে হবে। তো আমি তো মেম্বারই না, মেম্বারশিপ চাঁদা দেবো না, পাড়ায় থাকতে গেলে দিতে হবে। আমি সম্পূর্ণ নতুন এই পরিবেশে, কিন্তু রক্তের জোশ ছিল, এলাম আমি দেবো না। ও তাহলে পাড়ায় থাকা যাবে না, আমি থাকবো, আমি দেবো না। হুম ঠিক আছে, দেখে নেবো। তো আমি জানতে চাইলাম সে কে। দেখলাম সে একজন শাসক দলের মাতব্বর। তা আমার পরিচিত, আমার এক বন্ধু ছিল, শুনলাম সে সিপিএম করে। সে বলল যে ওই দাদার কাছে যা। আমি এক দাদার কাছে গেলাম, সে অনেক বড় নেতা। সে আমাকে ওখানে বসে মার্কস বোঝালো। মার্কসের থিওরি হচ্ছে যে বাজেটাকেও সঙ্গে রাখতে হবে, যাতে তার বাজে সে কম করতে পারে। ছেড়ে দে না, 5 টাকা 10 টাকার ব্যাপার, দিয়ে দে। আমি তো দেবো না, হুম আমি দেবো না। পরবর্তীকালে শুনেছিলাম আমার কাকা, তিনি আলাদা করে বোধহয় 5 টাকা না 10 টাকা সেটা দিয়ে দিয়েছিলেন। হুম কিন্তু আমার মনে জেদ চেপে গেছিল। হুম আমি এবার খুঁজতে বেরোলাম যে এই পাড়ার কোন কোন ছেলে পড়াশোনা করে। হুম
আমি 5-6 জনকে খুঁজে পেলাম, যারা পাড়ায় থাকে না, কিন্তু ওই মানে পাড়ায় বাড়ি কিন্তু পাড়ায় থাকে না এই পরিবেশের জন্য। তাদের একজোট করলাম, বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথা বলে, তারপরে ক্লাস 5-6-এ পড়া পাড়ার ওই ছেলে মেয়েদের একত্রিত করলাম। তাদের নিয়ে 15ই আগস্ট, আমার ডেটটা এখনো মনে আছে, আমি প্রথম আমার মাকে অনুরোধ করলাম যে আমি তো মেয়ে পাবো না এখন, তো আমি সবে এসছি, আমাকে কেউ চেনেও না, তুমি স্কুলের মেয়েদের দিয়ে একটা নৃত্যনাট্য করিয়ে দাও। আর আমি দুটো নাটক করালাম, একটা হচ্ছে একটি অবাস্তব গল্পটাই আবার করালাম, আর অন্ধকারা বলে একটা নাটক করালাম। আমরা প্রায় 25-30 জন ছেলে আর কিছু কিছু বাচ্চা ছিল তাদের নিয়ে, আর মা ওই নৃত্যনাট্যটা করালো। তখন ওই দাদা এলো, পাড়ার ওই দাদা, আমি চেয়ার দেবো, বললাম না, মাটিতে বসে সব চটে দেখবে, আমরা কারোর বাইরে সাহায্য নেবো না। দেখি প্রত্যক্ষ সংঘাত শুরু হয়ে গেল। প্রত্যক্ষ সংঘাত শুরু হলো। আমি পাড়ায় সেই বছরই 15 বছর বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুজো শুরু করলাম। আচ্ছা। সে পুজোর বাজেট ছিল 1,500 টাকার মতো, মানে 2 টাকা 1 টাকা কলোনির লোকদের চাঁদা দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু মনের আনন্দে সব এত বছর বাদে দুর্গাপুজো হবে, আমরা পাড়ার লোকেরা পাড়ায় অঞ্জলি দেবে, সব ঝাঁপিয়ে পড়লো। আমার কিন্তু ভোটে নাম ওঠেনি তখন, কারণ তখন 21 বছরে ভোটের তালিকায় নামের একটা সিস্টেম ছিল। আমি ওই সবাইকে নিয়ে তখন ঝাঁপিয়ে পড়লাম, ঠিক আছে। এবার দুর্গাপুজো হলো, ওই সময় কোনো একটা নির্বাচন ছিল, পার্লামেন্ট হবে বোধ হয় 84, না তার আগে কোনো একটা পঞ্চায়েত, আমার মনে নেই এখন। হ্যাঁ, ওই যে নেতার কাছে আমি গেছিলাম আর কি, সে দাঁড়িয়েছিল পঞ্চায়েত, আমি ওর সব একজোট হলাম, একে হারাতে হয়। আমি কিন্তু তখন পার্টি পলিটিক্স কিচ্ছু বুঝি না, মানে ওকে হারাতে হয়, তা হারাতে গেলে তো কাউকে একজনকে দরকার। তার ওই কংগ্রেসের একজন দাঁড়িয়েছিল, চিত্ত চ্যাটার্জি নাম, চল ওকে জেতাতে হয়। আমাদের কারোর ভোটার লিস্টে নাম নেই, এই যে আমি যে 30-40 জনের কথা বলছি, কারোর ভোটার লিস্টে নাম, কেউ কারো 21 নয়, কারোর 21 না। কিন্তু আমরা এই যে কালচারাল প্রোগ্রাম করেছি, দুর্গা পুজো করেছি, একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, মানে পাড়া ভালোবাসছে, সব একজোট করে সবার বাবা মার পা ধরা, জেতাতে হবে, এই হ্যানা ত্যানা, তুই কি তোরা কি না আমাদের জন্য এই করেছে, আমার সাথে এই ব্যবহার করেছে, তোমরা চাও না পাড়াটা পলিউটেড মুক্ত হোক, এই একটা মস্তান দাদাগিরি করে বেড়াচ্ছে, এত টাকা চাঁদা দিতে হবে, এই করতে হবে, ওর ছেলেটা ওয়াগান ব্রেকার, যার ছেলে ওয়াগান ব্রেকার সে একটা দলের নেতা। এই পাড়াকে তোমাদের মনে হয় না যে তোমার বাড়ির ছেলেটা পড়াশোনা করুক, ঠিক আছে। এবং ওই সময়ই আমার মনে আছে, যারা আমার পুরনো নৈহাটিতে আসার সুবাদে যাদের সাথে আমার সম্পর্ক ছিল, আমার বয়সী, তারা অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। আমরা এই 4-5 জন মিলে আবার তাদের পড়ানো, প্রাইভেটে মাধ্যমিক দেওয়ানো, হ্যাঁ, মানে আবার ইন্টারেস্টেড করা যে একটা মিনিমাম পড়াশোনা দরকার, তাদের পড়িয়ে প্রাইভেটে মাধ্যমিক পাশ করানো, মানে এটা কিন্তু ওই 1-1.5 বছরের মধ্যে ঘটনা। হারিয়ে দিলাম ওই নেতাকে, প্রথমেই সাকসেস হারিয়ে দিলাম। মানে যে বুথটায় সিপিএম 350-400 ভোটে জিততো, সেই বুথটায় সিপিএম এর এলসিএম কে হারিয়ে দিলাম। এবং আমার মনে আছে, মানে তখন রাত 1:30-1:30 নাগাদ, এই পঞ্চায়েত নির্বাচনে, তখন পঞ্চায়েতের কাউন্টিংটা পরে হতো, আমরা সেই পাঁচিল দিয়ে লাফ দিয়েছিলাম, একটা পাঁচিলের উপর বসেছিলাম, কি রেজাল্ট হয়, পরে জেতার পরে পাঁচিল দিয়ে লাফ দিয়েছে। ওই সময় আমাদের ওখানে ডক্টর তরুণ অধিকারী বলে একজন যান, মানে উনি ডাক্তারি করেও ওই পাড়াতেই এসছে, উনিও বাইরে থাকতেন, ডাক্তারি পড়ে এমবিবিএস করে ফিরেছে। আমি জানতাম না তিনি তখন কংগ্রেসের নেতা আর কি। তিনি ওইটার পরে আমাকে তার বাড়িতে একদিন ডাকলেন যে তুই একটা দরকার আছে, তখন বললো এরকম ছোট জায়গায় তো বললে হবে না, বড় জায়গায় এদের করতে হবে। আমি আর বেরোতে পারিনি। 84-তেই আমি যখন ইউনিভার্সিটিতে ঢুকি, অশোকদেবের হাত ধরে আমি যাদবপুরে মমতা ব্যানার্জির প্রচার, উনিও আমায় চেনেন না, আমি চিনি না, মানে অবাক হয়ে দেখছি, একদম গল্প শুনছি, বাড়ি ঢুকছে, ওই গেলাম। তারপরে ইউনিভার্সিটি কমপ্লিট করেছি, ইউনিভার্সিটিতে শিলভদ্র দত্ত এখন বিজেপির নেতা,
তখন উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমাকে পিক আপ করে নিলেন, আমি ইউনিভার্সিটি চ্যান্সেলরই হলাম ছাত্র পরিষদে। তারপরে মমতা ব্যানার্জি 90 সালের 16ই আগস্টের পর আমি মন্ত্রমন্ত্রীর মতো তলায়, বেলভিউ নার্সিংহোমের তলায় দাঁড়িয়ে থাকতাম। তারপরে উনি সভানেত্রী হলেন, আমি নৈহাটির প্রেসিডেন্ট হয়ে গেলাম, ব্যাস আমার রাজনৈতিক জীবন শুরু হয়ে গেল। কিন্তু তথাকথিত ছোটবেলা থেকে কোনো রকম কোনো আদর্শ নীতি এইসব নিয়ে আমি পলিটিক্সে ঢুকিনি, কারণ আমাদের বাড়িতে এই কালচার ছিল না। আমার নৈহাটির বাড়িতে ছিল, আমার কাকা চরম বামপন্থী ছিলেন, উনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির অবিভক্ত জেলার এসএফআই এর সেক্রেটারি ছিলেন, মানে তখন দক্ষিণ আর উত্তর এক, সেই জেলার অবিভক্ত কমিউনিস্ট পার্টির এএসএফ এর সেক্রেটারি ছিলেন, চ্যান্সেলরি মানে সম্পাদক ছিলেন। মানে আমার মা বিয়ের পরে কাকাকে পুলিশ অ্যারেস্ট করতে এসছে, কাকার থালা নিয়ে আমার মা বসে পড়েছে, কাকা পাঁচিল টপকে চলে গেছে, এই গল্পগুলো আমি পরবর্তীকালে শুনেছি। আচ্ছা, এই যে একটা স্ফুলিঙ্গ চাঁদা দেব না অকারণে, আমি আপনার ক্লাবের মেম্বার নয়, আমি চাঁদা দেব না, এইটা যে জীবনের এত বড় একটা মোড় ঘুরিয়ে দিল, সেদিন ভাবেনি, সেদিন ভাবুনি। আর এই যখন তুমি এগুলো করছো, তোমার কালচারাল যে দিকটা ওটা কি আবার ব্যাক স্টেজে চলে যাচ্ছে, নাকি ইউনিভার্সিটিতেও করে যাচ্ছ এগুলো? না না, আমি তখন তো আমি ফুলদাম ইউনিভার্সিটিতে, আমার মনে আছে আমাকেই শিলভদ্র দত্ত দায়িত্ব দিয়েছিল, তখন প্রিয়রঞ্জন দাসমুন্সী সভাপতি। আমি কোনোদিন ওনাদের শিলভদ্র দত্ত আমায় বললো যে আমরাও একটা কাল প্রোগ্রাম করবো, ফ্রেশার্স ওয়েলকাম, তোর দায়িত্ব তুই। আমি তখন ওই ক্লাসে ক্লাসে গিয়ে গোলাপ ফুল দিচ্ছি, পেন দিচ্ছি আর বলছি, এবং তখন আমরা অনুষ্ঠান করলাম ইউনিভার্সিটির মধ্যে। তখন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এরা গাইতে এলো, তখন তো তারা নাম হয়নি, মানে তারাও রবীন্দ্রভারতী স্টুডেন্ট, কেউ বিশেষ স্টুডেন্ট, তারা গাইতে এলে, ওটা ছিল। তারপরে পাড়ায় নিয়মিত থিয়েটার করা, মানে নৈহাটিতে এটা চালু করে দিলাম, যেটা আমি সোদপুরে করে এসেছিলাম সেটা নৈহাটি আমার পাড়ায় চালু করে দিলাম। আজকে অন্তত আমি এটুকু বলতে পারি, আজকে আমার পাড়ায় যদি কেউ যায়, এমন কোনো বাড়ি পাবে না যে বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে না। এবং আমার সাথে যারা সময় 5-6-এ পড়তো, তারা প্রত্যেকে আজকে এস্টাবলিশড, পড়াশোনা করে, কেউ সরকারি ক্ষেত্রে, কেউ বেসরকারি ক্ষেত্রে, প্রত্যেকে ভালো জায়গায় চাকরি করছে। এটা আমাকে মাঝে মাঝে তৃপ্তি দেয়। আমি যখন ক্লাবে, এখনো আমার নিয়মিত দৈনন্দিন জীবনের মধ্যে ক্লাবে গিয়ে আমি রাত 1টাতে হলে গিয়েও 10 মিনিট বসবো। এটা কি শিকড়ের জন্য শিকড়, ওই ক্লাব, ওখানে আমার এখনো আমার এখনো কেউ ডাক নামে ডাকে। হ্যাঁ, ও আমার পাড়ায় কেউ আমাকে, আমার পাড়ায় যদি আমি লুঙ্গি আর একটা ফতুয়া, তাই পাঞ্জাবি পরে না বেরোই, মানে হাফ হাতা সেই ওই, তাহলে অনেকে আমায় চিনতেও পারবে না। ওই বাপি পাড়ায় থাকবে, ওই লুঙ্গিটা পরবে আর ওই পাঞ্জাবিটা পরবে, ওটা পরেই বাপি পাড়ায় থাকবে। এই যে কালকেও আমার পাড়ায় বিজয় সম্মেলনী ছিল, আর পুরো 2 ঘন্টা বসেছিলাম, বাচ্চারা গাইছে, আমি তাদের বাবা মার বিয়ে হতে দেখেছি, তাদের জন্ম হতে দেখেছি, তারা গাইছে, এসে আমার নমস্কার করছে, আমি বুকে জড়িয়ে ধরছি। ওটাই আমার আনন্দ, স্যাটিসফ্যাকশন, যে কালচারটা আছে। নৈহাটির সমন্বয়টাকে নিয়ে একটু বলো আমাকে, এটা কিভাবে? যখন 2011 সালে এমএলএ হলাম, আমি দেখলাম, তার আগে তুমি আমার থেকে আরো ভালো বুঝতে পারবে, মেঘনাথদার দায়বদ্ধের পর আর ব্রাত্যদার দেবেশদার উইঙ্কল টুইঙ্কল, এই সময়টুকুর মাঝখানে এবং তার পরবর্তীকালে নাটকে সেরম ভাবে দর্শক হচ্ছিল না। তারও বিভাসদার মাধব ম্যালেঞ্চি কন্যা, তারপরে হয়তো আরো ভালো নাটক হয়েছে, টিকটিকি হাউসফুল, টিকটিকি না, সেটা তো সৌমিত্রদা কৌশিক সেন, দেখো ওটা সৌমিত্রদার একটা আলাদা ব্যাপার, সৌমিত্রদা কৌশিক সেন করেছে, ওটা একটা আলাদা ব্যাপার। হ্যাঁ, আমি বলতে চাইছি তথাকথিত যে গ্রুপ থিয়েটারের যে নাটক, আমি একটা খরা যাচ্ছে না, দর্শক হচ্ছিল না, মন্দা গেছে। আমি তো নাটকের নিয়মিত দর্শক, আমি তো মানে আমি সাক্ষী আছি, পক্ষে বিপক্ষে যে নাটকই হোক আমি নাটক দেখি। আমি সুযোগ পেলেই আমি নাটক দেখি, সে যে নাটকই হোক। আমি যদি দেখি আরে 2 ঘন্টা তো টাইম আছে, একাডেমি দেখি, তো এই যে সেদিন ঠিক করে সময় পেলাম, হলুস্টুলুটা দেখে এলাম। আমি যেরকম আমার সরল রেখা বক্ররেখা দেখার ইচ্ছা ছিল, আমি বেরোতে পারলাম না বলে দেখতে পারলাম। আমি সুযোগ পেলেই আমি নাটক দেখি। শঙ্কর দাস সুরজিৎ দা, হ্যাঁ শঙ্কর দাস সুরজিৎ, দেবাশিস ডিরেকশন, দেবাশিস দা, হ্যাঁ। তা আমি দেবাশিসকে বলেছিলাম, শঙ্কর দাকে, যে আমি আসছি, কিন্তু আমি আসতে পারলাম না। আমি তখন SMS করে দিলাম, পাচ্ছি না, পরের শোটা দেখবো। কিন্তু আমি সুযোগ পেলেই আমি দেখে নি, মানে নাটক দেখে নি, সে যে নাটকই হোক।
আমি চেষ্টা করি। মানে আমি তোমায় এখনকার অনেক নাটকই বলতে পারি যে নাটকগুলো সবই আমার দেখা। হ্যাঁ, সিজার বলো, বা যে তোমার জানলাগুলো। আঞ্জিগনো বলো, যে জানলাগুলোর আকাশ ছিল বলো, বুদ্ধ ডানা বলো, মানে মোটামুটি সব নাটকই আমি প্রায় দেখে ফেলেছি। পদ্মনাভদ আর গোধূলি গগনেটা আমার দেখা হয়নি, ওটা আমার দেখার খুব ইচ্ছে। আর এই সরল রেখা বক্ররেখাটা আর এই দুটো দেখার আমার খুব ইচ্ছে। এই আমি তোমাকে বলবো কেয়ারটেকারটা পারলে দেখো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি হ্যাঁ, দেখবো। বিভাস দার দলের। হ্যাঁ হ্যাঁ, ও বিভাস দলে। হ্যাঁ, অনির্বাণ চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী, এরা আচ্ছা আচ্ছা, দুজন। হ্যাঁ, থিয়েটার প্ল্যাটফর্ম। তারপর নৈহাটি সমন্বয়টা তারপর বলো। ও এবার হচ্ছে আমি যখন দেখলাম খরা, মানে নৈহাটিতে আমি থিয়েটার দেখতে গেছি, দেখছি 30 জন 35 জন দর্শক। তো ওটা আমার খুব খারাপ লেগেছিল, মানে নাটকটা তো দেখতে ভালোবাসি। এবার আমি এমএলএ হওয়ার পর সবাইকে ডাকলাম, সব গ্রুপ থিয়েটার, সোজা চলে গেলাম রবীন ভট্টাচার্যের কাছে। তিনি দুবারের সিপিএম এর চেয়ারম্যান। সোজা তার বাড়িতে গেল প্রথম এমএলএ হওয়ার পর, গিয়ে বললাম যে এই তো নাটকের অবস্থা, আমি এটা করতে চাই, আপনার আশীর্বাদ লাগে। বলছে তুই যদি মন দিয়ে করিস তুই আমার আশীর্বাদ পাবি। হ্যাঁ ঠিক আছে। আমি সবাইকে ডাকলাম, আমি প্রথমে একটাই কথা বললাম, আমার বিরুদ্ধে করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নাটকটা করুন। আসুন আমরা সবাই মিলে একটা সমন্বয় করি, যাতে নৈহাটি মিউনিসিপ্যালিটিতে আমরা অন্তত 2 মাস নাটক করতে পারি বছরের, আমাদের এই গ্রুপগুলো। তার জন্য মিউনিসিপ্যালিটির সাথে আমি কথা বলবো, ওরা ফ্রি হল দেবে, দায়িত্ব আমার। হিউজ রেসপন্সিবিলিটি। আমি বললাম দায়িত্ব আমার। আমি প্রথমে নাট্যোৎসব করলাম, কোনো বাইরের দল না, নৈহাটি নাটকের দল। কিন্তু দেখলাম ওই 40-45 তার বেশি লোক হচ্ছে। আমি বললাম এটা। আচ্ছা, একটা সেকেন্ড, এর মধ্যে আমাদের নৈহাটিতে একাঙ্ক নাটকের ক্ষেত্রে মালঞ্চর তো একটা বড় নাম, ইউনিটি মালঞ্চর তো একটা বড় নাম ছিল। দেবাশিস দা, বাবলুদা, হনুয়াকা বেটা হচ্ছে, হনুয়াকা বেটা 93। হ্যাঁ। তো ওই রকম তো, ওই তো এবার সবাই একজোট হলো। আমি স্বপনদা বলে যাত্রীকের, মানে রবীন্দ্রার যে ডানা, তাকে সভাপতি করলাম, এবং দেবাশিস দা জাহাসিয়ারি। আমি বললাম আমি কোনো পোস্টে থাকবো না, নাটকের লোক নাটকের পোস্টে থাকবে। নৈহাটি নাট্য সমন্বয়ে আমি ওই বিভিন্ন নাটকের দলকে নিয়ে ওই করালাম। 40-45 জনের বেশি লোক হচ্ছে। আমি রবীন্দ্রের কাছে গেলাম, বললো তুই যদি হলের তার আগে ব্রাত্য বোস আমাকে বলেছিল এই হলটা এসি খুব জরুরি। তা আমি ওনাকে বলে 2010 সালে রুদ্রসঙ্গীত, উনি 2টো শো করেছিলেন পরপর। তা আমি বললাম যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়, আমি আপনাকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি হল এসি করে দেবো। এবার ওইটার পরে যখন আমি ওই নাটক যে লোক হচ্ছে না, রবীন্দ্রকে কাছে যখন আর উনি মারা গেছে, উনি বললেন তোকে হলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। আমি করতে পারিনি, আমার অনেক বাধা ছিল, আমি চেয়ারম্যান ছিলাম, আমি হলটা করতে পেরেছিলাম, কিন্তু হলটা যেভাবে আমি করতে চেয়েছিলাম আমি করতে পারিনি, আমি সেই টাকা পাইনি। এই তুই কর, আমাকে অনেকগুলো সাজেশন দিলেন, এসি করতে হবে, গ্রিন রুম ঠিক করতে হবে, বার লাগাতে হবে, উইংস গুলো ঠিক করতে হবে। আমি 1 বছরের মধ্যে সব করলাম, উইদিন 1 year। এমপি ল্যাড, এমএলএ ল্যাড, মিউনিসিপ্যালিটির ফান্ড থেকে করে আমি রবীন্দ্রকে দিয়েই কিন্তু উদ্বোধন করালাম, এবং ওই দিন ওখানে সম্বর্ধনা দিলাম এবং পাবলিকলি বললাম এই পুরোটাই যেটা হয়েছে সব রবীন্দ্র করেছে, আমি খালি ইমপ্লিমেন্ট করেছি, পরিকল্পনাটা ওনার। তারপরেই আমি একটা নাটক আমাদের ওখানে মঞ্চস্থ হলো, সব নাট্য সমন্বয়ের সবাইকে নিয়ে। সেই নাটকটা হচ্ছে নহবত। সত্য বন্দ্যোপাধ্যায়। সত্য বন্দ্যোপাধ্যায়, ওই নাটকটার ডিরেকশন আমি দিয়েছি। বাহ। ওইটায় প্রত্যেকে অভিনয় করলো, নানুদা, দেবাশিস দা, বাবলুদা, স্বপন দা, সব সিনিয়র লোকেরা, গোপাল দা, নারায়ণ দা, আমার মনে আছে সব সিনিয়র এবং জুনিয়র, সুনীত, মানে রবীন্দ্র ভট্টাচার্যের যে, সবাই মিলে অভিনয় করলো, আমিও করলাম, বড়ই আমার। খুব হিট হলো, মানে প্রচুর লোক। তারপরে বছর আমরা করলাম ফেরারি ফৌজি, নাট্য সমন্বয়। তারপরে করলাম দেবাশিস দার পরিচালনায় গণদেবতা। এই নাট্য সমন্বয়ের পথ চলা শুরু হয়ে গেল, এবং 11 থেকে যে নাট্যোৎসব শুরু হয়েছে, 2020 কোভিড বাদ দিয়ে নাট্যোৎসব কোনোদিন বন্ধ হয়নি। এবার তো 37টা নাটক হয়েছে নাট্যোৎসব। বুদ্ধ বুদ্ধরই বোধহয় 4টে নাটক ছিল, ডানা ছিল, সিজার ছিল,
তারপরে এটাও ছিল ওই আমাদের সিজারে বুদ্ধ আছে নাকি? না, সিজারে নেই, এই যে যেটা দানা, সুমনদার নাটকটা, আচ্ছা, মেফিস্টো, হ্যাঁ মেফিস্টো, মেফিস্টো, তারপরে ফেরারি ফৌজ, হ্যাঁ ফেরারি ফৌজ তো বুদ্ধ, বটে। মানে আমি হ্যাঁ, বলছি হ্যাঁ। বুদ্ধরই 3-4টে নাটক বুদ্ধকে ছিল। নিয়ে একটু বলো তো। বুদ্ধ তোমারই যখন- এলাকার জামাই। হ্যাঁ, আমার এলাকার ছেলে, জামাই ছেলে, আমার এলাকার না। আচ্ছা, নৈহাটির দোলার ছেলে, বাড়ি, কল্যাণীর জামাই। দোলা হচ্ছে কল্যাণীর মেয়ে। আচ্ছা, আমি গুলিয়ে ফেলি। হ্যাঁ, বুদ্ধ হচ্ছে নৈহাটির ছেলে। আচ্ছা, বুদ্ধকে আমি অনেক ছোট থেকে চিনি। আমি যখন প্রথম ফেরারি ফৌজ করেছি ওই সময়, বুদ্ধ তখন ওই একটা লাঠি খেলতো। বুদ্ধ আর ওর শানু বলে ওরা একটা বন্ধু ছিল, ওরা জুটি ছিল। আমরা এডিটে বুদ্ধ ছবি লাগাবো। আপনাদের বলতে চাই, বুদ্ধদেব দাস এই মুহূর্তে থিয়েটারে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিনেতা। হ্যাঁ, বুদ্ধ ওইটাই ওই থিয়েটারটাই ও লাঠি খেলতো। তখন কত বয়স হবে? হ্যাঁ, 2012 সাল। হ্যাঁ, 13 বছর আগে। হ্যাঁ, বুদ্ধ লাঠি খেলতো, বুদ্ধ আর শানু দুই বন্ধু, ওরা এখনো জুটি। এখনো বুদ্ধ নৈহাটি গেলেও শানুকে ডেকে নিয়ে এসে কোথাও না কোথাও চা খাবে, আড্ডা মারবে। বুদ্ধ তখন এরকম। তারপরে বুদ্ধ রবীন্দ্রভারতীতে ভর্তি হলো। তারপরে বুদ্ধ ওই নাটকটা করলো বুদ্ধ আর ভাস্কর মিলে, সেটা নৈহাটিতে হলো। তারপরে তো বুদ্ধ ফ্লারিশ করে গেল। বুদ্ধ অসম্ভব ভালো অভিনেতা। আমি বুদ্ধকে বললাম, নাট্য সমন্বয়, তুই নৈহাটির ছেলে, তুই ফেরারি ফৌজের মূল রোলটা কর, যেহেতু এটা নাট্য সমন্বয়ের নামে হচ্ছে। পরপর তো বুদ্ধ বললাম আমি করবো। ফেরারি ফৌজে বুদ্ধ অসাধারণ অভিনয় করেছে, আপনারা দেখেছেন। আমি বলছি এটাই উত্তরণ। ভারতে যে বুদ্ধ লাঠি খেলছে, সেই বুদ্ধই 2024-এ এসে অশোক করছে। আচ্ছা, এই সরকারের একজন, শাসক পক্ষের একজন তুমি, উৎপল দত্তের নাটক, উৎপল দত্ত ঘোষিত বামপন্থী, তার নাটক বামপন্থার নাটক, সেটা করার সময় কোনো বিরোধ হয় না? আমি তো 2012-তেও তো ফেরারি ফৌজ করেছি নাট্য সমন্বয়ের। তখন তো নাট্য সমন্বয়ের এতটা না, ফ্ল্যারিশ হয়নি, কিন্তু করেছি তো 2012। আমি তো 11 MLA, তাহলে আমি 12 করলাম কি করে? সে তো বটে। আমি তো 11 MLA, আমি তো 12 করেছি। তখন দেবুদাকে নিয়ে তখন আমরা ছোট স্প্যানে করেছি। পরে ওটা আমাদের মাথায় ছিল যে এটা বড় স্প্যানে করবো কোনো না কোনো একদিন। তারপরে যখন বড় স্প্যানে ভেবেছি, তখন তোমার নাট্য জীবনে আরো একবার উৎপল দত্তের উল্লেখ দেখছি, টিনের তলোয়ার। হ্যাঁ, হ্যাঁ, টিনের তলোয়ারও করেছো। আচ্ছা, আমি উৎপল দত্তের অনেক নাটক করেছি। তাই? তার আগেও হ্যাঁ, সন্ন্যাসী তরবারি করেছি, রাইফেল করেছি। একজন নাট্যকার হিসেবে উৎপল দত্তের কোনো জুড়ি নেই। দেখো, কোনো কাউকে ডানপন্থী বামপন্থী আমি এইভাবে সেগ্রিগেট করতে রাজি নই। রাইট। আমি রাজি নই। আমি একটা মানুষকে মানুষ হিসেবে জাজ করতে চাই। মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বামপন্থী অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডানপন্থী, আমি এই ডেফিনেশনটা ঠিক জানি না। মানে আমি তো বিবেকানন্দও পড়েছি, আমি গান্ধীজিও পড়েছি, আমি মার্কসও পড়েছি, আমি লেনিনও পড়েছি। তাই হয়তো তোমার এই ঔদার্যটা আছে। না, আমি বলছি আমি তো সব পড়েছি। কারণ আমি মনে করি যে আমি যাই হই না কেন, আমাকে উল্টো দিকের কথাটাও পড়াশোনা করতে হবে। আমি জ্যোতিবাবুর বক্তৃতামালা পুরোটা পড়া, বিধানসভায় জ্যোতিবাবুর বক্তৃতামালা আমার পুরোটা পড়া। আমারও ওখানকারই একজন CPM এর নেতা দিয়েছিলেন পড়ার জন্য, আমার জন্মদিনে উপহার দিয়েছিলেন। আমি পুরোটা পড়ে তার সাথে সেটা নিয়ে ডিসকাস করেছি। বিধান রায়ের সাথে জ্যোতিবাবুর বিধানসভার যে ওদের যে ডিসকাশন, কিংবা অতুল্য ঘোষের সাথে জ্যোতিবাবুর যে ডিসকাশন যুক্ত ফ্রন্টের সময়, পুরোটা পড়েছি। আপনি তো না পড়লে আপনি সমৃদ্ধ হবেন কি করে? আর আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে বামপন্থী হলেই ভালো, ডানপন্থী হলেই একটু কম শিক্ষিত, একটু অশিক্ষিত, আমি এই ধারণা মনের ভিতর পোষণ করি না। আমি মনে করি একটা মানুষকে তাকে দেখেই তার বিচারটা করা উচিত। আমি আমি বলতে চাই যে যদি একটা গরিব মানুষের পাশে দাঁড়ানো, কোনো একটা আদর্শের পাশে দাঁড়ানো, কোনো একটা নীতির পাশে দাঁড়ানো, কোনো একটা ভালো কাজের পাশে দাঁড়ানো, এটা তো একজন মানুষ হিসাবেই করতে পারে। তাহলে আমি দাঁড়ানো মানে আমি একে সেগ্রিগেট করে দিলাম, আমি বামপন্থী ও ডানপন্থী, আমি এই তথ্যে ঠিক আস্থাশীল নই। তোমার যে ঔদার্য, কারণ তুমি বেসিক্যালি
ওই সোদপুরের শৈশব, যেখানে সব মতের মানুষ একসাথে থাকতো, যাদের লড়াইটা কিশোর রফি নিয়ে হতো, সেই পরিবেশে বড় হওয়াটা হয়তো তোমার একটু আলাদা করে দিয়েছে রাজনীতিতে থেকেও। কিন্তু আমি এই যে তুমি বলছো শিল্পীকে শিল্পের কারণে দেখবো, লেট মি বি বিট আনকমফোর্টেবল হিয়ার। তাহলে একজন 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী ওই হিরোকে নেওয়ার পিছনে যদি একজন স্ট্যান্ডিং এমপি তার সাপোর্ট থাকে, তাকে দলের আরেকজন কেন আক্রমণ করবে? মানে তুমি মিঠুনদার কথা বলছো? মিঠুনদা কি, হি ইজ মিঠুন চক্রবর্তী, না, না, বিজেপি হোক সিপিএম হোক। না না না, ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে মিঠুনদাকে শিল্পী হিসেবে আমি 2000 ভাগ রেসপেক্ট করি, কিন্তু সেই মিঠুনদা যখন সিনেমার বাইরে বেরিয়ে রাজনৈতিক কথা বলবে, তখন আমার রাজনৈতিক একজন কর্মী হিসাবে একটা দলের, আমারও মিঠুনদাকে তার প্রত্যুত্তর দেওয়ার অধিকার আছে। সেটা মিঠুনদা সুপারস্টার, মিঠুনদা খুব বড় শিল্পী বলে তিনি যা বলে যাবেন আমাকে সেটা মেনে নিতে হবে, আমি কিন্তু এই মতবাদে বিশ্বাসী নই। আমি সিনেমার জগতে কিংবা দেব তো মিঠুন চক্রবর্তীকে নিয়ে, আমি ওটা বলছি না, শিল্পী, আমি তো অন্য কথা বলছি। শিল্পী হিসেবে মিঠুনদাকে আমি 2000 ভাগ রেসপেক্ট করি। মানে আমার জীবন ধন্য হয়ে যাবে যদি আমি মিঠুনদার সাথে কোনোদিন স্ক্রিন শেয়ার করতে পারি। আমি পাগলের মতো দৌড়বো। তো সেই বয়স যখন তোমরা কান ঢেকেছো, আমি বলছি আমরা পাগলের মতো দৌড়বো। কিন্তু সেই মিঠুনদা যখন বাইরে বেরিয়ে মঞ্চে মমতা ব্যানার্জিকে আক্রমণ করবে, তৃণমূলের সৈনিক হিসেবে আমার কাজ এবং কর্তব্য কিন্তু একদম মিঠুনদাকে তার প্রত্যুত্তর দেওয়া। আমি দাঁড়িয়ে বলবো, আমি তো বলেছি, আমি পরিষ্কার ভাষায় বলেছি যে মিঠুনদা পদবী বাঙালি, কিন্তু যেহেতু দীর্ঘদিন বাইরে থাকেন, ওনার মানসিকতা এখন আর বাঙালির মতো নেই। আর রাজনীতি করতে গেলে গ্রামে গঞ্জে ঢুকে মানুষের অভাব, অভিযোগ, দুঃখ চোখের সামনে দেখে বক্তৃতা করতে হবে। আমি আসলাম এবং কারোর নির্দেশে একটা কথা বলে দিয়ে আবার 6 মাস বাদে এলাম, এটা করে বিশ্বাসযোগ্য হওয়া যায় না। সেই জন্য মিঠুনদাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ তিনি এমনিতেই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবেন না। আমি কিন্তু আমার পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে একদম 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 একাডেমিক ডিসকাশন। আমার বক্তব্য হচ্ছে, যখন রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী, আমি তার 100 ভাগ সমালোচনা করি, আর যখন শিল্পী মিঠুন চক্রবর্তী, আমি তাকে 2000 বার স্যালুট। এটা হচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট। এবং আমার মনে হয়, দেখুন, যারা বলছে তারা কিন্তু একজনও বলছে না যে তারা মিঠুন চক্রবর্তীকে শিল্পী হিসেবে সম্মান দেন, তাদের একজনেরও কারোর কোটে পাবেন। তারা বলছেন যে আমি তোমায় শিল্পী হিসেবে সম্মান করি, কিন্তু তুমি যখন এই কথাগুলো বলছো আমাকে তো তার প্রত্যুত্তর দিতে হবে। আমি যখন প্রত্যুত্তর দিচ্ছি, মিঠুনদা তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি যখন বলছো সেটা তো আমাদেরও খারাপ লাগছে। তাহলে শিল্পী হিসেবে তোমার মর্যাদাটা রাখার দায়িত্ব তো তোমারও আছে। এবং আমি আজকে অন ক্যামেরা বলছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি মিঠুনদা কোনো ইডিওলজি দিয়ে বিজেপি করছেন না। মিঠুনদার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত সমস্যা আছে যেখান থেকে মিঠুনদা বিজেপি করছেন, এবং আমি কনফার্ম কালকে যদি কংগ্রেস গভর্নমেন্টে আসে মিঠুনদা বিজেপি ছেড়ে দেবেন, আমি অন ক্যামেরা বলে দিচ্ছি। আচ্ছা, বাবা প্রিন্সিপাল, মা টিচার, যদিও তোমার শৈশবটা সোদপুরে অনেকটা এবং ভালোবাসির প্রভাব বললে, তাদের এই যে তুমি রাজনীতিতে থেকেও, আমি রাজনৈতিকদের ছোট করছি না, কিন্তু একটু আলাদা, একটু অন্যরকম, এটা কি বাবা মার প্রভাবটা কতটা? আমি একদমই আলাদা নই। আমি মমতা ব্যানার্জিকে খুব কাছ থেকে দেখেছি। একটা কথা তিনি বারংবার বলেন, সোনার ডাল খাবি না হীরের চাল খাবি। এবং তার ব্যক্তিগত লাইফস্টাইল আমি নিজের চোখের সামনে দেখেছি। আজকে থেকে না, ক্ষমতায় যেদিন ছিল না সেদিনও, ক্ষমতায় এত বছর মুখ্যমন্ত্রী আছে এখনো, সেদিনও সবার সাথে মুড়ি চানাচুর ভাগ করে খেত, আজকেও যখন একসাথে সবাই বসে মুড়িটাই খায়। আমি তার আলাদা লাইফস্টাইল দেখিনি কোনোদিন। আমি তো সেটা দেখে শিখেছি। এবং নিজেকে কিভাবে সাধারণ রাখতে হয়, কিভাবে লো প্রোফাইলে রাখতে হয় মানুষের সামনে, সেটা তো ওনার থেকেই শেখা আমার। এটা আমাকে অন্য কেউ শিখিয়ে দেয়নি। এক হচ্ছে রহরা রামকৃষ্ণ মিশনে বেড়ে ওঠা, আর রাজনীতির স্প্যানটুক আমি কিন্তু মমতা ব্যানার্জি বাদ দিয়ে কংগ্রেসের তথাকথিত অন্য কোনো নেতার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না।
মানে আমার পুরো বর্ন এন্ড ব্রট আউটটাই হচ্ছে মমতা ব্যানার্জি। বয়সটাই ওরকম, 84-তে ফার্স্ট প্রচারে গেছো। বর্ন এবং ব্রট আউটটা মানে আমাকে বলতে পারেন, মানে আমার কাছে মমতা ব্যানার্জি হচ্ছে রাজনীতিতে মাতৃসমা। মানে ইন দ্যাট সেন্স আমাকে একটা মফস্বলের একটা ছেলেকে লালন পালন করে তাকে রাজনীতিগতভাবে এস্টাবলিশড করে দেওয়া, এটা তো আমাকে মমতা ব্যানার্জি করেছে। এবং আমি বড় হয়েছি পুরোটা তাকে ফলো করে, তাকে দেখে। এবং যার জন্য এখনো নৈহাটির যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, আমি স্বাভাবিকভাবে যখন নৈহাটিতে থাকি আমার সাথে কোনো সিকিউরিটি থাকে না, আমি যে কোনো দোকানে আড্ডা মারতে বসে যাই, কখনো একটা লুঙ্গি পাজামা পরে এলাকার চত্বরের মধ্যে হলে, একটু দূরে গেলে জামা প্যান্ট পরে, কিন্তু এখনো মাঠের কোনায় ইসবন নিয়ে ঝগড়া করি, এখনো মাঠের কোনায় সৌরভ গাঙ্গুলি ধোনিকে নিয়ে ঝগড়া করি, এসব করি। মানে যা ছিলাম তাই আছে, আলাদা কিছু হয়নি। মানে আমি বলছি এটার জন্য কিন্তু কোনো আবরণের দরকার হয় না, এটা স্পন্টেনিয়াস। জোর করে মানে অভিনয় করে তুমি এটা করতে পারবে না, তোমার বেরিয়ে যাবে আসল সত্তাটা। আমি এটা বলতে চাইছি। তাহলে আমার পুরোটাই কিন্তু ওনাকে আমি দেখেছি, এত কাছ থেকে দেখেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এখানে কোনো অভিনয়ের ব্যাপার নেই, মানে যে উনি যা করে স্পন্টেনিয়াস। আমরা যখন বড় হচ্ছি, মমতা ব্যানার্জি তো ক্ষমতায় নেই, তিনি বিরোধী নেত্রী, কিন্তু মমতা ব্যানার্জি কোথাও যাচ্ছেন মানে সেখানে লাখ লাখ মাথা, কোটি কোটি মাথা, সেটা কোনো পুলিশ, কোনো ক্ষমতা আটকাতে পারছে না। আজকে তুমি বললে দাদা যে রাজনীতি করতে গেলে 6 মাস পর নেতা নেত্রীর নির্দেশে গ্রামে গিয়ে মুখ দেখিয়ে এলাম, সেটাতে কিছু হয় না। তাহলে মমতা ব্যানার্জির এতগুলো ফিল্ম স্টার লাগে কেন? না, এটা অন্য ফিল্ম স্টার লাগে। মানে 294টার মধ্যে কটা ক্ষেত্রে ফিল্ম স্টার আছে তুমি পার্সেন্টেজটা হিসাব করো। মমতা ব্যানার্জি যেটা দৃষ্টিভঙ্গি, শত্রুঘ্ন সিনহা, তারপরে বলে দিচ্ছি, পাঠান। পাঠান তো আর ফিল্ম স্টার না, ওই ক্রিকেট প্লেয়ার, সেলিব্রিটি, ক্রিকেট প্লেয়ার। যে 6 মাস কেন, 1 বছরেও যাবে না, ক্রিকেট প্লেয়ার। পাঠান কিন্তু যায়, আমি তোমায় মানে অন রেকর্ড বলছি। আর কীর্তি আজাদ তো খুবই যায়। হ্যাঁ, মানে কীর্তি আজাদের তো একটা রাজনৈতিক ইতিহাস আছে, মানে বহু বছর ধরে করছে, প্রচুর যায়। এবার বলি, প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি এটা 2011 সালেই করেছিলেন। তার যে বেসিক ধারণা থেকে তিনি করেছিলেন যে সব সেক্টরের মানুষ থাকলে আমি সব সেক্টরের খবর পাবো। আচ্ছা, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, যে আমার কাছে যদি সব সেক্টরের প্রতিনিধিত্ব থাকে আমি কিন্তু সব সেক্টরের খবর পাবো। এই জায়গা থেকে কিন্তু এটা করা, এইটা নয় যে তাকে সেলিব্রিটি বলে দাঁড় করিয়ে দিয়েছে। এরকম তো অনেক সেলিব্রিটি আছে যাদের মমতা ব্যানার্জি পরবর্তীকালে চেঞ্জ করে দিয়েছে। মিমি নুসরতকে কেন চেঞ্জ করে দিলেন? তাহলে তো চেঞ্জ করতেন না। তোমাকে আমি দিচ্ছি, তারপর দেখবো তুমি কি করছো, তোমার পারফরমেন্সটা। আজকে শতাব্দী রায় একজন এস্টাবলিশড পার্লামেন্টেরিয়ান হয়ে গেছে। শতাব্দী রায়ও তো, আমি শতাব্দী সিনিয়র বলছি, সায়নী তো নতুন গেল, সায়নী অসম্ভব ভালো পারফরমেন্স করছে, দুর্দান্ত। আমি বলছি শতাব্দী রায় সেটা এখন এস্টাবলিশড। তাহলে শতাব্দী রায়কে এখন তুমি কি বলবে? তার মানে যে পারফর্ম করেছে, যেটাকে অ্যাডজাস্ট করতে পেরেছে, সে থেকে যাবে। যে পারবে না, পারফরমেন্স নেই, সে তার সেলিব্রিটি মানসিকতা নিয়েই থাকবে, সে আউট হয়ে যাবে। তোমার জীবনে দেবশঙ্কর হালদার এবং তোমার কিছু একটা সম্পর্ক মনে হয় আছে নাকি? আমার ভগবান। আচ্ছা, সম্পর্কটা পারিবারিক। মানে নান্দিকার তখন সমস্ত স্কুলে নাটক শেখাতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মা প্রফুল্ল সেন গার্লস হাই স্কুল তার মিস্ট্রেস ছিলেন। আমার মা এই কালচারাল সেক্টরটার দায়িত্বে ছিলেন। দেবুদার গৌতম দা তখন ওই প্রফুল্ল সেনের নাটক শেখাতে যেতেন। ও, মায়ের সাথে হালদার ব্রাদার্স। এবার মায়ের সাথে তখন থেকে দেবুদার একটা অসম্ভব সম্পর্ক তৈরি হয়, যেটা পারিবারিক সম্পর্কে পরিণত হয়। মানে প্রত্যেক দুর্গাপুজোয় সপ্তমীর দিন দেবুদা, আমার মামা বাড়িতে দুর্গাপুজো হয়, সেখানে যাবেই, আমরা একসাথে বসে আড্ডা মারবো, খাবো দাবো। এটা আজকে থেকে না, মানে 98 সাল থেকে। আর তারপরে যখন তুমি এখন দেখো দেবুদার এই প্রভাব বাংলা থিয়েটারে, এই প্রজন্মের কাছে,
এত কাছ থেকে, এত ছোটবেলা থেকে দেখতে পাওয়া, কেমন লাগে এই বেড়ে না ওঠাটা না দেখতে? আমি তো সব জায়গায় প্রকাশ্যে বলি দেবুদা আমার কাছে ভগবান। মানে আমি ফেরারি ভোজে দেবুদার সাথে মঞ্চ শেয়ার করেছি, মানে এটা বুদ্ধরা সবাই জানে। আমি বলি যে দেখ, আমি যদি আর কোনোদিন কোনো নাটকও না করি আমার কোনো আফসোস থাকবে না, কারণ থিয়েটারের ভগবানের সাথে আমি মঞ্চ শেয়ার করে নিয়েছি। আমার আর কোনো, আমি কাল থেকে যদি নাটক নাও করি আমার মনে আর কোনো অনুশোচনা নেই, কারণ আমি তো তথা কথিত পুঁথিগত শিক্ষায় শিক্ষিত অভিনেতা নই। আমার তো দেখে দেখে শেখা, ঠিক আছে? কিন্তু আমি দেবুদার সাথে মঞ্চ শেয়ার করে নিয়েছি, আমার আর কিছু দরকার নেই। আর আমি বাইরে গেলে সব জায়গায় বলি যে বুদ্ধ দেবুদারা আমাকে অ্যালাউ করে, এটাই আমার সৌভাগ্য, ওরা আমাকে অ্যালাউ করে। নইলে আমি ওদের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নেই। তোমার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা কি ওই সেই চাঁদার ঝামেলার আগে স্কুল লাইফে কখনো তুমি কোনো ক্লাসের সবাইকে নিয়ে একটু কিছু করি? না, এটা দুবার হয়েছে। একবার মাধ্যমিক পরীক্ষার সময় মিশন কেষ্ট মহারাজকে তাড়িয়ে দিল। এটা সবাই, মানে ওই সময়ের ইতিহাস যারা জানে তারা জানে, কেষ্ট মহারাজ বেরিয়ে গিয়ে ব্যারাকপুর বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন করলেন। ওই সময় তখন আমরা মাধ্যমিক পরীক্ষা দেব, আর সেই সময় একটা মারাত্মক হেজিটেশন হয়েছিল, আমরা কেষ্ট মহারাজের পক্ষে ছিলাম। ওই একটা ছিল আমাদের সম্মিলিত প্রয়াস। আর 12-এ একবার হয়েছিল, রাজ্য সরকার রামকৃষ্ণ মিশনটাকে অধিগ্রহণ করে নিতে চেয়েছে, যে রাজ্য সরকারই চালাবে মিশন। 82-83 নাকি? হ্যাঁ, 81। তখন একটা প্রবল প্রতিরোধ হয়। তখন আমরা স্টুডেন্টস, আমরা মিশনের সাথে, তারপরে জ্যোতিবাবু ইন্টারফেয়ার করে। ওকে, আচ্ছা, একটা নাটক যেটা তুমি যতই বলো তুমি অভিনেতা নও, তুমি আউটসাইডার, বাংলার যারা নাটক দেখেন নিয়মিত তাদের কাছে প্রশংসিত হচ্ছে এবং তোমার অভিনয় প্রশংসিত হচ্ছে, সেই নাটকটা আমাদের ছোটবেলার নাটক দায়বদ্ধ। সেটা কিভাবে আবার তুমি কেন রিভাইভ করলে এত বছর পর, কি ভেবে করলে? ওটা কিছুই ভাবিনি, হঠাৎ চন্দনদা আমাকে বললো। কোন চন্দন? চন্দন সেন, যিনি লিখেছেন। আচ্ছা। বললো যে দেখ, এই নাটকটা তো এত প্রশংসিত হয়েছে, কিন্তু এটা 90 দশকের নাটক। আমার দেখার ইচ্ছে আছে যে আজকের, মানে আজকে এটার কি অবস্থা, এই নাটকটা সম্পর্কে মানুষ কি বলে। তো ওটা যেহেতু উনি অনেক সিনিয়র এবং আমি ওনাকে রেসপেক্ট দেওয়ার জন্যই ভেবেছিলাম একটা শো করবো, চন্দনদাকে দেখাবো, মেঘনাথদাকে দেখাবো, ছেড়ে বন্ধ করে দেবো। বাবা, সেটা আমি চন্দনদা মেঘনাথদাকে শুধু মানে সম্মান রক্ষার্থে চন্দনদা মেঘনাথদাকে বসিয়ে নাটকটা দেখালাম। কিন্তু ওই নাটকটা রাজ চক্রবর্তীও দেখতে এসেছিল, ওইটা দেখে রাজ আমাকে আবার প্রলয় নিয়ে গেল, ওই দায়বদ্ধ ওইটাই। কিন্তু এবং তখন আমাকে চন্দনদা বলল তুই এটা বন্ধ করিস না, আমি তোকে রিকোয়েস্ট করছি তুই এটা বন্ধ করিস না। এখন ওটা দেখতে দেখতে 50টা শো হয়ে গেছে। 50টা শো হয়ে গেছে দেখতে দেখতে, মানে আনবিলিভেবল। এখন যেখানেই ডাকে দাদা অন্য সব ঠিক আছে, দায়বদ্ধটা তোমায় করতে হবে। এটা বুদ্ধ আরো আরো গতিটা বেড়ে গেল। বুদ্ধদোলা যখন একাডেমিতে দায়বদ্ধ দেখলো, বুদ্ধ আমার হাত ধরে, তোমাকে আমি অনুরোধ করছি তুমি এই নাটকটা বন্ধ করবে। বুদ্ধ আমাকে বলেছে যে তুমি এই নাটকটা বন্ধ করবে না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, যে আমি তোমাকে আমি বলছি। আমি তারপরে আবার আমারও একটু ইন্টারেস্ট বাড়লো, যে বুদ্ধ বলছে করি। মানে এক বছরে প্রায় 30-35টা শো 24 এপ্রিল থেকে আজকের মধ্যে হয়ে গেছে। আরজি কর আন্দোলনের সাথে যুক্তরা সরকারি হল কবে পাবে? এটা নিয়ে আমার দুটো কথা বলার আছে। দেখো, আরজি করে যারা আন্দোলনে ছিল এরকম একটা পারসেপশন তৈরি আছে যে তারা কেউ সরকারি হল পাচ্ছে না। আমি কিন্তু অনেক উদাহরণ দিয়ে দেবো যারা আরজি কর আন্দোলনে ছিল সরকারি হল পায়। যেমন নীল পায়, চেতনা, নীল আরজি কর আন্দোলনের মাইক ধরে বক্তৃতা করেছে। সোহিনী পায়। সবচেয়ে বড় কথা, আরজি কর আন্দোলনের সেই যেদিন নাটকের লোকেরা আন্দোলন করেছিল সেদিন দেবশঙ্কর হালদার ছিলেন, উনি নাট্য একাডেমির চেয়ারম্যান। উদাহরণ আমার অনেক আছে। আবার হতেও পারে কেউ কেউ পাচ্ছে না, আমি যেরকম শুনেছি সৌরভ পাচ্ছে না, আমার যেটা শোনা কথা, আমি তো পুরো বলতে পারবো না। আমার দুটো কথা বলার আছে। এইটা আমি ভালো হয়েছে তুমি প্রসঙ্গটা তুলেছ, যে আমার বক্তব্য হচ্ছে আরজি কর আন্দোলনে একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছিল। পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল, পরবর্তীকালে মামলাটা সিবিআই এর কাছে যায়। সিবিআই সেই লোকটাকে বাদ দিয়ে অন্য আর কাউকে আইডেন্টিফাই করতে পারেনি।
14 তারিখ যে ঢলটা নেমেছিল সবই মেয়েটার সমর্থনে, তার কোনো রাজনৈতিক অভিমুখ ছিল না। সেই মিটিংয়ে সবাই বলেছিল তিলোত্তমার বিচার চাই। এবং তুমি, আমি জানি না, তোমার না জানারই কথা, তুমি শুনলে অবাক হয়ে যাবে, আমিও তার 12-13 দিন বাদে আমিও আমার মেয়েকে নিয়ে একটা মিছিল করেছিলাম, তিলোত্তমার বিচার চাই, উইদাউট এনি পলিটিক্যাল ঝান্ডা। সমস্ত স্তরের মানুষ ছিল, আমার মেয়ের হাত ধরে আমি হেঁটেছিলাম, এবং সেটা একটা বড় ফেসবুক আমি পোস্ট করেছিলাম, আমার তিলোত্তমা, রাজ্যের তিলোত্তমা, দেশের তিলোত্তমাদের নিরাপত্তার জন্য অবিলম্বে ব্যবস্থা করতে হবে। আমার বক্তব্য হচ্ছে, আমার দৃষ্টিভঙ্গিটা যদি শুধু তিলোত্তমা ওরিয়েন্টেড থাকতো, আমার কিছু বলার ছিল না। কিন্তু তিলোত্তমার ইস্যুটাকে কেন্দ্র করে আমি যখন বলছি মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, আমার যেটা জিজ্ঞাস্য, ন্যাচারাল নয় সেটা, অ্যাজিটেশনটা ওরকম হতে থাকে মানুষের। আমি আমি শেষ করি প্লিজ। আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জির পদত্যাগ আমি কখন চাইব? আমি যদি দেখি যে কেসটার কোনো সুরাহা হলো না, মমতা ব্যানার্জি কাউকে আড়াল করার চেষ্টা করছেন, তাহলে আমি বলবো উনি প্রশাসনিক মাথা হিসাবে উনি আড়াল করার চেষ্টা করছেন, ওনার পদত্যাগ চাই। মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন, এবং উনি নেবেন কি করে, ওনাকে তো পুলিশের থ্রু দিয়েই নিতে হবে, উনি তো করবেন না। আজকে পার্থভৌমিক একটা ক্যারেক্টার, সে নৈহাটিতে বসে একটা অত্যন্ত অন্যায় কাজ করেছে। ওই যে পার্থভৌমিক অন্যায় কাজটা করতে যাচ্ছে, এটা মমতা ব্যানার্জি আগে জানবে কি করে? তাহলে পার্থভৌমিক একটা অন্যায় কাজ করলে তাহলে বলতে হবে পার্থভৌমিককে বহিষ্কার করতে হবে, কিন্তু তার জন্য মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে কেন? পার্থভৌমিক একটা বাজে কাজ করলে আমি বলতে পারি পার্থভৌমিককে ইমিডিয়েট আপনার দল থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। দিল্লির সময় শীলা দীক্ষিতকে নিয়ে হয়নি? না না, আমি বলছি পার্থভৌমিককে দল থেকে বার করে দেওয়া উচিত, কিন্তু পার্থভৌমিক একটা অন্যায় করলে তার দায়ভারটা মমতা ব্যানার্জির কাছে পড়বে কেন? আমি বলতে চাই যে অন্যায়, আমি কি অন্যায়, সবার আগে তো ক্যাপ্টেনেরই, না না, আমি বলছি ইন্ডিয়ান ক্রিকেট টিমে দায়িত্বটা কিসের? পার্থ অন্যায় করেছে, পার্থকে আমি দল থেকে বার করে দিলাম, এটা দায়িত্ব। কিন্তু পার্থ অন্যায় করতে যাচ্ছে, এটা তো উনি ভগবান না, ওনার কাছে তো সবার ঘরে ঘরে মাইক্রোস্কোপ লাগানো নেই যে উনি জেনে যাবেন। উনি পার্থকে একভাবে চিনতেন, হঠাৎ দেখলেন পার্থ ক্ষমতা পেয়ে পার্থ অন্যরকম হয়ে গিয়ে গোপনে কিছু একটা করছে। এই গোপনে যে নোংরামি, প্রত্যেকবার ভৌমিকটা বলে দিও। আচ্ছা, হ্যাঁ, না, আমি বলছি, আমি ইচ্ছা করেই ভৌমিকটা বলিনি, যাতে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। আমি নিজেকে পার্থ বলেই বলছি। এই অন্যায়টা মমতা ব্যানার্জির জানার কথা নয়, বুঝলো? সবাই ভাবেন। আমার বক্তব্য হচ্ছে, যারা আরজি করে তিলোত্তমার পক্ষে নেমেছিল, আমার মনে হয় তারা সবাই হল পাচ্ছে। আর যারা ডাইরেক্টলি মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছিলেন, দেখো, তুমি যদি আমাকে আক্রমণ করো রাজনৈতিকভাবে, আমি যদি বুঝতাম শুধু তুমি মেয়েটা কেন্দ্রিক তুমি বলছো, আমি তোমার সাথে 100 ভাগ একমত, 100 ভাগ একমত। আমি নিজে পার্থভৌমিক, এবং আমি যেটা হেঁটেছি আমি কিন্তু সেটা দিদিকে জানিয়েছি, তাহলে তো আমারও পানিশমেন্ট হওয়ার কথা ছিল। আমিও তো তিলোত্তমার জন্য হেঁটেছি, কিন্তু আমি বলছি এটাকে যখন রাজনীতিকরণ হয়ে গেল, যে তিলোত্তমার মৃত্যুটাকে কেন্দ্র করে আমি রাজনীতি করব, আমি মমতা ব্যানার্জির পদত্যাগ চাইব, এটাই আমার আন্দোলনের হাতিয়ার হবে, এখানে আপত্তি আছে। বুঝতে পারছি। 84-তে ওই প্রশাসনে থাকা দাদা যখন মার্কস বুঝিয়েছিল, বলেছিল কিছু খারাপ নিয়ে চল, তাহলে তার খারাপটা একটু কমে যাবে। সে 18 বছরের পার্থর সেই কথাটা তখন বড্ড আঘাত লেগেছিল তার। আজকে পার্থভূমিকে কি মনে হয় একটু খারাপ নিয়ে চলতে হয় রাজনীতি করতে গেলে? এটা তো অভিজ্ঞতা, হয়তো সেদিন মাথায় ঢোকে নি হাতের 5 আঙ্গুল সমান না। আজকে তো হয় অনেক কাজ, মানে আমি কিন্তু তলার লেভেলের কথা বলছি, যে অনেকের কাজ পছন্দ হয় না। আমি আমার মতো করে চেষ্টা করি। আমি শুধু এটুকু বলতে পারি, আমি এবং অন ক্যামেরা বলছি, আমি কখনো কোনো অন্যের সাথে আজ অব্দি অ্যাডজাস্ট করিনি। একদম দায়িত্ব নিয়ে বলছি। আমার ব্যারাকপুরের যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, পার্থভৌমিক জীবনে কোনোদিন কোনো ক্রিমিনালকে, কোনো অসাধু মানুষকে তার ধারে কাছে ঘেঁচতে দেয়নি। আর যেখানে অন্যায় হয়েছে সেখানে যদি আমার দলের ছেলেও থাকে, আমি পুলিশকে বলে তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি, আমি অ্যাডজাস্ট করিনি। এবং আমি আপনাকে একটা ঘটনা বলছি, এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করি, একটা স্কুলের মিছিল ছিল, যদিও সেই মিছিলটার পিছনে
সিপিএম এর রাজনীতি ছিল, কিন্তু যেহেতু একটা স্কুলের নামে ডাকা হয়েছিল, অনেক অন্য দলের প্রাক্তনীরাও গেছিল। সেখানে একটা অবধি মিছিল যাওয়ার পরে যখন মমতা ব্যানার্জির পদত্যাগ বলা হয়, তখন যারা অন্য মানে তৃণমূলপন্থী যারা ছাত্র ছাত্রী প্রাক্তনীরা ছিল তাদের সাথে ধস্তাধস্তি হয়, মারামারি হয়। এবং তখন আমি দুটো ছেলেকে আইডেন্টিফাই করি যারা ওইখানকার ওই স্কুলের ছাত্র নয়, ওই এলাকার মোড়ে। আপনি খবর নিয়ে দেখুন, পরের দিন পুলিশকে দিয়ে ওই দুটো ছেলেকে আমি অ্যারেস্ট করিয়ে দিয়েছিলাম। খবর নিয়ে দেখুন। আমি বলেছিলাম যে তুমি পাড়ার তৃণমূল, তুমি ওই গন্ডগোলে গেলে কেন, তোমাকে কে ডেকেছে? আজকে আমাদের অনুষ্ঠানে ছিল পার্থদা, পার্থ ভৌমিক। না, তৃণমূলের কোনো বসন্তের পাখি নয়, 84 নির্ভীক সৈনিক, যিনি এখনো লড়ে যাচ্ছেন। আবার শিল্পী হিসেবে তার কথা বলতে গেলে একটা কথাই বলতে হয়, বিরোধিতা করুন, আমার বিরোধিতা করুন, কিন্তু নাটক করুন। গণতন্ত্রে এমনটি বা কার থাকে, কতজনের থাকে। আমার এই গেঞ্জি বানিয়েছে বংমেড, ওদের এই বিজ্ঞাপন যাচ্ছে, কিনে নেবেন। আর আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।